So here you can see in this class, I'm going to talk about verb. So first of all, you have to know the actual definition of verb. What is verb? You know that, verb is, here you can see, just wait a minute. Verb is a word that denotes being, having, or doing something. Being, having, or doing something. ভার্ব কাকে বলে? ভার্ব বলতে আমরা কি বুঝি? ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, লেখা, বলা, এগুলো বোঝায়। এগুলোকে মেইনলি মেনশন করে। এটাই ভার্ব। এটাকে আমরা ভার্ব বলে চিনে থাকি বা জেনে থাকি। আহ এখন দেখেন, একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন, ট্রাই করেন। সেটা হচ্ছে a verb is a word or a group of words that is used to describe an action, state or occurrence, যেটা ব্যবহৃত হয় ডিসক্রাইব করার জন্য অ্যাকশন, স্টেট অর অকারেন্স, অর্থাৎ ঘটনা বা কাজ। অ্যাকশন মানে কি? কার্যক্রম, চলমান কোনো কাজ। এগুলোকে ডিসক্রাইব করার জন্যই মূলত ভার্বের ব্যবহারটা হয়। এখন এই ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে। এই প্রকারভেদটা সম্পর্কে আপনাদের একটু ডিটেলসে জানতে হবে। আমি এই জায়গাটা নিয়ে পরে কথা বলছি বা পরে দেখাবো। ফার্স্ট আমি যেভাবে আলোচনা করি বা যেভাবে বিষয়গুলো নিয়ে বলি, সেটা একটু সবাই মনোযোগ দেন। খুবই ভালোভাবে এই জায়গাটাতে মনোযোগ দিবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম এবং এই জায়গায় আমি বড় করে লিখলাম ভার্ব। ওকে, ভার্ব কি লিখলাম? ভার্ব। কথাটা বলছেন। এবার এই ভার্ব মনে ভালোভাবে দেখেন, হ্যাঁ, আশা করি সমস্যা হবে না। এই ভার্ব প্রধানত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। এক নাম্বার ভার্বটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আরেকটাকে বলছি আমরা নন ফাইনাইট ভার্ব। প্রধানত ভার্ব হচ্ছে এই দুই প্রকার। এই ফাইনাইট ভার্ব মানে কি? ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যে ভার্ব বাক্যে বসে সাবজেক্টকে অনুসরণ করে, টেন্স গঠনে সাহায্য করে। অর্থাৎ যে ভার্বটাকে দেখলে বোঝা যায় যে সেন্টেন্সটা এই টেন্সে লেখা আছে, এমন কোনো ভার্ব যে ভার্বটা সাবজেক্টের পরে বসে, তাকে ফাইনাইট ভার্ব বলে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। একটা সেন্টেন্সে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা ভার্বও বসতে পারে, অনেকগুলো ভার্ব হতে পারে। যেমন কেমন, আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলি, ফর এক্সাম্পল, আই এট প্রিপেয়ার্ড ফুড। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি প্রস্তুতকৃত বা তৈরিকৃত খাবার খেয়েছিলাম। আই এট প্রিপেয়ার্ড ফুড। সেই এট শব্দটাও ভার্ব, প্রিপেয়ার্ড শব্দটাও ভার্ব। পার্থক্যটা কি জানেন? এই এট শব্দটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, আর এই প্রিপেয়ার্ড শব্দটা নন ফাইনাইট ভার্ব। এটা মেইন ভার্ব না, এটা দেখা যাচ্ছে ভার্ব, বাট অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই বাক্যের একটা অ্যাজেক্টিভ এই ফুডকে মডিফাই করে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা অ্যাজেক্টিভের কাজ করে। তো এটাকে নন ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ এই এই এট হচ্ছে ইটের পাস্ট ফর্ম। দেখলে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যদি মনে করেন যে আমার একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এবং সেই ভার্বের ফর্মটা দেখে আমি বুঝতে পারতেছি যে এটা এই টেন্সের সেন্টেন্স, তাহলে সেই ভার্বটাকে মূলত ফাইনাইট ভার্ব বলে। আর যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে বসে, চেহারাটা ভার্বের মতো দেখা যাচ্ছে এটা ভার্ব, কিন্তু আসলে অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা ভার্ব না, সেটা নাউন বা অ্যাজেক্টিভের কাজ করে। এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? আর এই, আমি এরকম একটা বাক্য যদি আপনাকে দেখাই,
উই স্যাট ইন দা রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টে বসেছিলাম টু মিট ইউ, অর্থাৎ তোমার সাথে দেখা করার জন্য বা তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। কি বললাম? তোমার সাথে দেখা করতে বা তোমার সাথে সাক্ষাৎ করতে আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। দেখা করার জন্য বা সাক্ষাৎ করার জন্য আমরা রেস্টুরেন্টে বসেছিলাম। এই যে বাক্যটা আমি লিখলাম, বোঝেন? এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে কিন্তু আমার দুটো ভার্ব আছে, একটু যদি খেয়াল করেন। একটা হচ্ছে স্যাট, সিটের পাস্ট ফর্ম মানে বসা, আর হচ্ছে মিট, MEET, মিট মানে দেখা করা বা সাক্ষাৎ করা। বাট দেখেন, এই মিট কিন্তু সাবজেক্ট থেকে অনেক দূরে। সাবজেক্টটা কি? উই। তো এই মিট সাবজেক্ট থেকে অনেক দূরে, বাট স্যাট শব্দটা কিন্তু সাবজেক্টের পরেই আছে এবং সিটের পাস্ট ফর্ম স্যাট, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। বাট এই মিট দেখে আপনি বলতে পারবেন না এটা কোন টেন্স বা কোন ভার্বের ফর্ম, এরকম কোনো কিছু হয় না। এটা হচ্ছে একসঙ্গে যে টু মিট, এটা একটা ফ্রেজাল ভার্বের কাজ করে, এটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস ভি অন। কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এই টু প্লাস ভি অন বসে। নন ফাইনাইট ভার্ব আমার মূলত তিন প্রকার। এই যে নন ফাইনাইট ভার্বটার কথা বলছি, এই নন ফাইনাইট ভার্ব আমাদের মেইনলি হচ্ছে কত প্রকার? তিন প্রকার। সেটা কি জানেন? সেটা হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। কথাটা বোঝেন? এই যে নন ফাইনাইট ভার্বটা লিখছি, এটা তিন প্রকার। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে জেরান্ড, দুই নাম্বার হচ্ছে ইনফিনিটিভ, আর তিন নাম্বার হচ্ছে, এগুলো দেখেন আপনারা কিন্তু নাম শুনছেন, বাট প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা জানি না, পার্টিসিপল। এই তিনটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ এই এই জায়গাটায় মূলত বাক্যগুলোতে কিছু ভার্ব বসে, যে ভার্ব এর চেহারাটা ভার্বের মতো মনে হলেও অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা ভার্ব হয় না, সেটা হয় নাউন, না হলে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই জেরান্ড, ইনফিনিটিভ বা পার্টিসিপল হয়ে থাকে, অ্যাকশন দেয় না, ফর্মের চেঞ্জ হয় না, সাবজেক্ট থেকে দূরে বসে। এইগুলোই হচ্ছে মূলত নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য। আর এই যে ফাইনাইট ভার্বটা লিখছি না, এই ফাইনাইট ভার্ব কিন্তু প্রধানত দুই প্রকার। এই যে ফাইনাইট ভার্বটা, কথাটা বোঝেন? এই ফাইনাইট ভার্ব আমাদের প্রধানত দুই প্রকার। সেটা কি? সেটা হচ্ছে আমার, একটা হচ্ছে আপনার, wait a minute, একটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব, এক নাম্বার। কথাটা বোঝেন? ট্রানজিটিভ ভার্ব, সরি, ভুল হচ্ছে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব অর্থাৎ আমাদের এখানে বুঝতে হবে, প্রথমত যে কথাটা আমি বললাম, ভার্ব প্রধানত দুই প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। এবার আমি কি বলছি, যে এই ফাইনাইট ভার্ব, এই যে ফাইনাইট ভার্বটা আমি লিখলাম, এই ফাইনাইট ভার্ব হচ্ছে আমার দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটাকে বলছি আমি অক্সিলারি ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব আমাদের তিন প্রকার। একটাকে বলছি জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। বোঝেন? এই প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব মানে এই দুটো ভার্বই সাবজেক্টের পরে বসে। আমি যদি বলি যে হি ইজ প্লেইং ফুটবল, এর বাংলা অর্থ হচ্ছে সে ফুটবল খেলছে। এই যে বাক্যটা লিখলাম, এখানে ইজটা কি? ইজটা অক্সিলারি ভার্ব, প্লেইংটা মেইন ভার্ব, তো দুটোই কিন্তু সাবজেক্টের পরেই আছে। এবং এটা দেখে টেন্স চেনা যাচ্ছে, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এটাকে বলা হয় মূলত ফাইনাইট ভার্ব। সেই ফাইনাইট ভার্বের দুটো প্রকার কি? প্রিন্সিপাল আর অক্সিলারি, মানে ইজটা অক্সিলারি, প্লেইংটা প্রিন্সিপাল, মেইন ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। যে ভার্বটা দেখা যায় ভার্বের মতো, বাট সেটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ ভার্ব হিসাবে বসে না, সেটা সাবজেক্ট থেকে দূরে বসে। যেমন এই যে টু মিট, এই মিটটাকে আমরা বলছি যে নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন,
এই যে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। ভালোভাবে এই প্রকারভেদটা বোঝেন। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার। একটাকে বলা হয় একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আরেকটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। কি বললাম? এই প্রিন্সিপাল ভার্বটা আবার দুই প্রকার। একটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আরেকটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখন এই ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বটা কি, এটাও আমাদেরকে জানতে হবে। এটা এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। এটা আমাদের ভয়েস চেঞ্জের বিভিন্ন জায়গায় প্রয়োজন হয়, কাজে লাগে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে বোঝেন। এখন এই যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যে দুটো ভার্বের কথা বলছি, ট্রানজিটিভ ভার্বটা মূলত কি, এইটা আগে একটু আপনারা বোঝার চেষ্টা করেন। যে ভার্বের অবজেক্ট থাকে, সেই মানে যে বাক্যে অবজেক্ট থাকে, সেই বাক্যের ভার্বটাকে ট্রানজিটিভ বলে। ট্রানজিটিভ মানে কি জানেন? সকর্ম ক্রিয়া। আর ইনট্রানজিটিভ মানে অকর্ম ক্রিয়া। হ্যাঁ, এখন অবজেক্ট কাকে বলে এটা আমাকে বুঝতে হবে। এটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, গত ক্লাসেই দেখিয়েছি। কোনো সেন্টেন্সে ভার্বকে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, একটা বাক্যের ভার্বকে যদি হোয়াট এবং হুম এই দুটো ওয়ার্ড দ্বারা প্রশ্ন করেন, আবারও বলছি, একটা বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, তাকেই মূলত বলা হয় কি? অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে আ মাদার লাভস হার চাইল্ড। একজন মা তার ছেলেকে ভালোবাসে। কাকে? হুম, তার ছেলেকে। এই হার চাইল্ড, এটা ব্যক্তিবাচক অবজেক্ট। আবার আমি যদি বলি যে হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। কি আছে? হোয়াট? আ পেন, সো দ্যাট ইজ অবজেক্ট। সো এই হ্যাজ, এই যে হ্যাজ অথবা লাভস, এই শব্দ, এই শব্দ দুটোকে বলছি আমরা ট্রানজিটিভ ভার্ব। এবং এটা মনে রাখবেন, আমাদের প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে একটা রুল আছে। সেটা হচ্ছে, যেখানে ট্রানজিটিভ ভার্ব থাকে শুধুমাত্র তারই ভয়েস চেঞ্জ হয়ে থাকে। যে সেন্টেন্সের অবজেক্ট থাকে সেই সেন্টেন্সকেই একমাত্র প্যাসিভ করা যায়। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা রুলস, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে। আর ইনট্রানজিটিভ ভার্বটা কি? এটা হচ্ছে এমন কোনো ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট থাকে না, অন্য কিছু থাকতে পারে। অবজেক্ট থাকে না বলতে, আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনার সামনে বলি, ইনট্রানজিটিভ মানে কি? অকর্মক্রিয়া। ঠিক আছে? হ্যাঁ, দ্য রিভার ফ্লো, এই নদীটা বয়ে চলে। ফ্লো মানে কি? প্রবাহিত হওয়া। নদীটা প্রবাহিত হয়, বয়ে চলে স্মুথলি। হাউ? কিভাবে? অ্যাডভার্ব অফ ম্যানার, স্মুথলি। কি বা কাকে দিয়ে কোনো উত্তর নেই, স্মুথলি। সো এইটা, এই ফ্লো যে শব্দটা, এই শব্দের কোনো অবজেক্ট নেই, অর্থাৎ এই ভার্বের কোনো অবজেক্ট নেই। সো এটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। কোথায় যায়? স্কুলে যায়। তাহলে কিভাবে স্কুল শব্দটা আসলো? কাকে প্রশ্ন করে? কি যায় কাকে যায় বলিনি কিন্তু। কি যায় কাকে যায় উত্তর কিন্তু মিলানো যায় না। কোথায় যায়? হোয়ার। স্কুলে যায়। তো ভার্বকে যদি এই হোয়ার দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, যেটা গত ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমরা যারা ছোটবেলা থেকে ইংলিশে বাক্য তৈরি করতে বা সেন্টেন্স তৈরি করতে অভ্যস্ত, যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে, এই ধারণাটা বা এই কনসেপ্টটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। এই ধারণা বা এই কনসেপ্টটা কিন্তু একদম ভুল একটা কনসেপ্ট। ঠিক আছে? এই ধারণা, এই কনসেপ্ট আমাদের ভুল। আমাকে কি বলতে হবে? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসাতে হয়। এই এক্সটেনশনের জায়গায় আমার
অবজেক্ট থাকতে পারে, আমার কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্ট মানে যে সেন্টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো মেইন ভার্ব হিসাবে থাকে, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, যেটা গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, অর্থাৎ ভার্বকে যদি হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়, সেটাকে অ্যাডভার্ব বলা হয়। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, এইগুলো বলা হয়। তাহলে জায়গাগুলো ক্লিয়ার করতে হবে আপনাদের। আবারও বলছি দেখেন, আমি যদি এরকম একটা বাক্য বলি যে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এখন কি পড়ে, হোয়াট, বুক। তার মানে এই রিড শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটার প্যাসিভ আপনি করতে পারবেন। এই ভার্বটাকে বলছি ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবজেক্ট আছে, বস্তুবাচক অবজেক্ট। কি পড়ে, বই পড়ে। কিন্তু কথাটা এইভাবে না বলে আমি যদি বলি সে রাতে পড়াশুনো করে, বলেন তো কি বললাম? সে রাতে পড়ে, রাতে পড়াশুনো করে। হি রিডস অ্যাট নাইট। বইটাই কোনো কিছু লিখলাম না, জাস্ট এমন একটা বাক্য লিখলাম যে হি রিডস অ্যাট নাইট, সে রাতে পড়ে বা রাতে পড়াশুনো করে। এখন হোয়েন, কখন, অ্যাট নাইট, রাতে। তাহলে এটা কিন্তু আমার একটা অ্যাডভার্ব অফ টাইম। যখন আমার এই অ্যাডভার্ব অফ টাইম হচ্ছে, এই রিডস কিন্তু আর ট্রানজিটিভ ভার্ব নেই, এটার কিন্তু আর প্যাসিভ ভয়েস করা যায় না। এই রিডস তখন হয়ে যাচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, কারণ অবজেক্ট নেই। অবজেক্ট কিভাবে পাওয়া যায়? কোনো বাক্যের ভার্বকে যদি হোয়াট এবং হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। যে সেন্টেন্সে অবজেক্ট থাকে সেই সেন্টেন্সের ভার্বটাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে সেন্টেন্সের অবজেক্ট থাকে না সেই সেন্টেন্সের ভার্বটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে প্রথম থেকে আবারও বলছি, ডিসক্রাইব করছি, বোঝেন। ভার্ব প্রধানত দুই প্রকার, একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা হচ্ছে যেটা সাবজেক্টের পরে থাকে, যে ভার্বটা দেখলে টেন্স চেনা যায়, আইডেন্টিফাই করা যায়। নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কোনো ভার্ব যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে থাকে। যে ভার্ব সাবজেক্ট থেকে দূরে থাকে তাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, সেটা চেহারাটা ভার্বের মতো, দেখা যায় ভার্ব। আমি খুব ধীরে সুস্থে বলছি, আস্তে বলছি, কারণ এই জিনিসটা জোরে জোরে বলে চলে যাওয়া কাজ না। জিনিসটা সবাই ব্রেনে নিতেও পারবে কিনা সেটাও সন্দেহ আছে। কঠিন জিনিস, হার্ড বিষয়গুলো আমার পড়াতে ইচ্ছাও করে না। যদি স্টুডেন্টরা নিতে না পারে, পছন্দ না করে, পড়াতেও ইচ্ছা করে না, তারপরেও এই জিনিসগুলো স্কিপ করে কখনো ভালো কিছু করা যায় না, ইংরেজি ভাষাটাকে ভালোভাবে ডেভেলপ করা যায় না। আমি যখন স্পোকেন করাবো, আমার উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, যখন স্পোকেনের সিরিজ আসবে, অনেক আনন্দের সাথে, অনেক ভালোভাবে, অনেক দ্রুত, মানে প্র্যাকটিক্যালি, প্রফেশনালি অনেক দ্রুত আপনি স্পিকিং করতে পারবেন, কথা বলতে পারবেন। সেই স্ট্র্যাটেজি, সেই টেকনিক সবকিছু আমার আছে। আবার আমি এই গ্রামারটা যে দেখাচ্ছি, এই গ্রামারটা অনেকেই হয়তো নিতে চাইবে না, দেখতে চাইবে না, বুঝতে চাইবে না। বাট এটা যদি জানা থাকে, ওই স্পিকিং এবং রাইটিং এর যে জায়গাটা, ফ্রি হ্যান্ড রাইটিং যারা বিশেষ করে ডেভেলপ করতে চান, সেটা যে কত ভালোভাবে ক্লিয়ার করা সম্ভব, এটা আপনারা ইমাজিন করতে পারবেন না। তো এই জন্য এই কথাগুলো আমি বলছি ধীরে সুস্থে, আস্তে, ঠান্ডা মাথায় বলছি। কারণ এই এই যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, দেখেন আমার এই বইতে, মানে আমার যে পিডিএফ ফাইলটা আছে, এর আগে প্রোনাউনের ক্লাস বলেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাস বলেন, আমি কিন্তু এই পিডিএফ দেখে দেখে আমি পড়াইছি না। তারপরে আমি নিজে উদাহরণ দিয়েছি, বাট এই ফাইলটাও আমি প্রথমে এই যে এই ভার্ব বের করে রাখছিলাম, কিন্তু এই দেখেন এই যে ভার্ব বের করে রাখছিলাম, আমি পরপর এগুলো থেকে পড়ায় যেতে পারতাম। বাট আমার মনে হচ্ছে কি যে আমি যদি এইটা দেখে পড়াই, আমার পড়ানোটা অতটা ফ্রুটফুল হবে না, অত ভালোভাবে আমি এটাকে ডিসক্রাইব করতে পারবো না, কারণ আমার কখনো স্টুডেন্টদেরকে ওইভাবে দেখে পড়ানোর অভ্যাসটা নেই। আমি সবসময় চেষ্টা করি আমার ভিতর থেকে দেওয়ার, আমার ব্রেনে যে আইডিয়াটা থাকে একটা টপিক সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে, আমি কিন্তু কখনো আগে, আজকে যে ওদেরকে আমার পড়াতে হবে তাহলে এই বিষয়টা পড়াবো, এর উপর প্রিপারেশন নিয়ে যাই, তা না হলে কি পড়াবানি যদি ভুলভাল হয়ে যায়, এরকম কিন্তু আমি কখনো করি না। কারণ এ তো আমি বছরের পর বছর, বছরের পর বছর ধরে পড়ায় আসতেছি। যে যদি আপনি আমাকে চোখ বন্ধ করে বলতে বলেন, তাও আমি সবগুলো টপিক, আমার যতগুলো টপিক আমি পড়াই, আমি না দেখে বলতে পারবো, ক্লাস আমি নিতে পারবো। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এইটা দেখে পড়াতে গেলে আহ আমারই মানে নিজের ভালো লাগতো না, ফ্রুটফুল হতো না। এই জন্য আমি এই যে
ধরে ধরে আমি এই যে লিখে লিখে বলতেছি, এর কারণ হচ্ছে আমার ব্রেনে যে জিনিসটা আসতেছে, আমার ব্রেন থেকে যেটা উৎপন্ন হচ্ছে, যেটা জেনারেট হচ্ছে, আমি সেইটাই আপনাদের সামনে লেকচার দিচ্ছি, সেইটাই প্রোভাইড করছি। এই কোনো বইয়ের কথা না, কোনো কিছুই না। যেটা অ্যাকচুয়াল গ্রামার, যেটা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা দরকার স্পিকিং বা রাইটিং এর জন্য, যে গ্রামারটুকু দরকার সেটা কমপ্লিট করার জন্য, সেই কথাগুলো আমি আপনাদের বলছি। এই জন্য আমি কিন্তু ধীরে ধীরে বলছি, আস্তে বলছি, ঠান্ডা মাথায় বলছি, যাতে করে আমারও ভুল না হয়, আপনারা ভালোভাবে নিতে পারেন বিষয়গুলো। ঠিক আছে? আইডিয়া জেনারেট করে করে এই কথাগুলো বলতে হয়। এই যে এক্সাম্পল গুলো দিলাম, হি রিডস অ্যাট নাইট, আমি যদি বলি হি রিডস ইন ওপেন ইয়ার, সে খোলা বাতাসে বই পড়ে। এই যে হি গোস টু স্কুল, তাহলে এই ফ্লোস, এই রিডস, এই গোস, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে টোটাল বিষয়টা কি দাঁড়ালো? ফাইনাইট আর নন ফাইনাইট। এই ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। আর নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আচ্ছা, এইবার এই প্রিন্সিপাল ভার্বের কথা বললাম যে এইটা আবার দুই প্রকার, ট্রানজিটিভ একটা, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ, এই দুই প্রকারে আমার প্রিন্সিপাল ভার্ব আছে। আর এই যে অক্সিলারি ভার্ব, এটা আবার দুই প্রকার। অক্সিলারি ভার্বের যে দুটো প্রকারভেদ সেটা কি? সেটা হচ্ছে আমার এক নাম্বার প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। আর দুই নাম্বার হচ্ছে মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারি ভার্বের আবার আরেকটা প্রকারভেদ আছে, সেইটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারির আবার আরেকটা প্রকার আছে, সেটা কি বললাম? সেমি মডাল অক্সিলারি ভার্ব। এই জিনিসটা তাহলে কি, দেখেন তো বোঝেন কিনা। এই যে অক্সিলারি ভার্ব, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব বলি, যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয় একটা সেন্টেন্সকে নির্দিষ্ট টাইমে বলার জন্য, বা একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য, বা ইন্ট্রোগেটিভ করার জন্য। আমার কিন্তু এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়। টোটাল 12টা টেন্সের স্ট্রাকচার আছে, সবগুলোতেই যে কোনো জায়গায় আমাদের অক্সিলারি ভার্বের ব্যবহার হয়, সেটা নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে হোক, বা অ্যাকচুয়াল মিনিং মেনটেন করতে হোক। আর মডাল অক্সিলারি যে ভার্বটা, এই মডাল অক্সিলারিটা হচ্ছে এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স তৈরি করে বা ক্রিয়েট করে। ইট ইট মেইনলি expresses the possibility, probability, or ability in the sentences. I mean, can, could, may, might, shall, should, will, would, need to, ডেয়ার টু, এগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে। এই ভার্বগুলোর নিজস্ব মিনিং আছে, এবং এই ভার্বগুলোর একটা সুবিধা হচ্ছে এদের দিয়ে যখন আপনি সেন্টেন্স তৈরি করবেন, যে মডাল ভার্বই হোক না কেন, আই মিন ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা রুট ফর্মে বসে। এটা হচ্ছে মডাল ভার্বের একটা বেনিফিট। ঠিক আছে? আর প্রাইমারি অক্সিলারির ক্ষেত্রে কি হচ্ছে, এই অ্যামিজ আর অজয়ার এগুলো কোনো মিনিং দেয় না, এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে, এদের পর আরেকটা মেইন ভার্ব থাকে, তারাই মিনিং দেয়, এবং প্রাইমারি অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের ফর্মে চেঞ্জ হয়। এক একটা টেন্সের স্ট্রাকচার এক এক ধরনের ভার্ব বসে, কোথাও ভার্বের সাথে এস বা ইএস, ইডি, ডি, আইএনজি, টিএন এগুলো বসে থাকে। এগুলো আমরা পরবর্তীতে দেখবো, যখন স্পোকেনের রুলস প্র্যাকটিস করব, বিভিন্ন শিস কমপ্লিট করব, তখন আমরা দেখবো। তো যেটা বলছি সেটা হচ্ছে এই মডেলের আরেকটা প্রকারভেদ বলছি, সেমি মডেল। এই সেমি মডেল জিনিসটা হচ্ছে অর্ধ মডেল, হ্যাঁ, মানে এটাকে সুডো মডেলও বলে। এটা এই নাম হওয়ার কারণ হচ্ছে এদের অ্যাকশন বা এদের কার্যক্রমগুলো মডেল ভার্বের মতো। মডেলের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসে, এই সেমি মডেলের পরেও সেটা হয়, বাট সেমি মডেল ভার্বটা দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, কিছু ফ্রেজাল ভার্ব আর কি। অর্থাৎ am to, is to, are to, have to, has to, had to, was to, were to, am, is, are, was, were, going to, supposed to, এই যে ভার্ব গুলো বলছে, এগুলোকে সেমি মডেল অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ এদের চেহারাটা, এদেরকে দেখতে এদেরকে দেখতে প্রাইমারি অক্সিলারির মতো। মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর সঙ্গে টু যুক্ত হয়, ফ্রেজাল ভার্ব গঠিত হয়, এবং কাজ, কার্যক্রম যেটা, কাজ যেটা, সেটা আবার মডাল ভার্বের মতো। ক্যানের পর, কুডের পর, শুডের পর, উডের পর যেমন ভার্বের বেস ফর্ম বসে, এই এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু এর পরেও ভার্বের বেস ফর্ম বসে, প্রেজেন্ট মানে রুট ফর্মটা বসে।
তো এই হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গা, সেটা প্রাইমারি অক্সিলারি হোক, মডাল অক্সিলারি হোক, আর সেমি মডাল অক্সিলারি হোক। প্রত্যেকটা ভার্বের পরে কিন্তু অবশ্যই একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে, একটা মেইন ভার্ব থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, প্রিন্সিপাল একটা ভার্ব থাকবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, অক্সিলারি ভার্বের ভিতর যে প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো সেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়, এবং প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর পর মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের ভি থ্রি বসে, ডি, ইডি, টি, এন এগুলো বসে, সো এরকম চেঞ্জ হয়। বাট মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে বা রুট ফর্মে থাকে। দেখেন আমাদের মেইন ক্লাসের ভিতর, মেইন স্পোকেন ক্লাসের ভিতর ঢোকার আগে, মুভ করার আগে, মেইন জায়গাটায় যাওয়ার আগে এই আলোচনাগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট। আপনার যদি বেসিকটা ভালো থাকে, এই যে আলোচনাটা আমি করছি এই বেসিক জায়গাগুলো সম্পর্কে যদি ক্লিয়ার একটা কনসেপ্ট আপনি রাখতে পারেন, আপনি বিশ্বাস করেন খুব দ্রুত ইংরেজি ভাষাটা শিখতে পারবেন। কিন্তু আপনি যদি নাই বোঝেন সেমি মডাল জিনিসটা কি, মডাল জিনিসটা কি, এগুলো অক্সিলারি, অক্সিলারি মানে কি, অক্সিলারি আর মেইন ভার্বের পার্থক্য কি, প্রাইমারি অক্সিলারি মানে কি, এগুলো যদি এই এই যে এখন যে আলোচনাটা করছি এই আলোচনাটা শুধু একটু ব্রেনে ঢোকায় রাখেন, আমি বলছি না কিছু মুখস্থ করতে হবে, এইটুকু যদি একটু জেনে রাখেন, পরবর্তীতে আপনি ইংলিশে যাই বলেন না কেন, যে কথাই বলতে চান না কেন, এদেরকে ব্যবহার করেই বলতে হবে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, সব জায়গায় এদের ব্যবহার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এদের ব্যবহারটাকে প্রাধান্য দিতে হবে আপনাকে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আবারও ক্লিয়ার করি, ফাইনাইট ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল এবং অক্সিলারি। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। এই মডাল অক্সিলারির আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল অক্সিলারি। এইবার নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। সেটা কি? সেটা হচ্ছে জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল। এই জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, এই জিনিসটা কি, এটা ভালোভাবে আমাদেরকে ডেভেলপ করতে হবে, ভালোভাবে আমাকে বুঝতে হবে। দেখেন এই ভার্বগুলোকে, প্রথম যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে এগুলো নন ফাইনাইট ভার্ব, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিংস। নন ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কি? নন ফাইনাইট ভার্ব মানে কি? যে ভার্বটা বাক্যে দেখতে ভার্বের মতো, চেহারাটা ভার্বের মতো মনে হলেও মূলত এটা ভার্ব হিসাবে কাজ করে না। মোস্ট অফ দ্য টাইম এটা কি বললাম, নাউন বা অ্যাজেক্টিভের কাজ করে। এইটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব, যেটা সাবজেক্ট থেকে দূরে বসে, যেটা দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় না, যেটা দেখে বলা যায় না বা বোঝা যায় না যে এটা এই টেন্সের সেন্টেন্স। এই জিনিসটাকেই আমরা বলি নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন, কথাটা বোঝেন, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল জিনিসটা কি? জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল হচ্ছে, ইনফিনিটিভ জিনিসটা খুবই সহজ, টু প্লাস ভিওর, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোনো কিছু করতে, বলতে, লিখতে, চলতে, দিতে, নিতে, এটা বসে। আর জেরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, যেটা নাউনের কাজ করে। এখন নাউন কোথায় বসে একটা বাক্যে? একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে আবার মূলত নাউন বসে। অর্থাৎ স্থির অবস্থা যদি প্রকাশ করে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ, দেখা যাচ্ছে ভার্ব, বাট কার্যক্রমটা ভার্বের মতো হচ্ছে না, কাজটা হচ্ছে নাউনের মতো, সেইটাকে আমরা বলি জেরান্ড। আর পার্টিসিপল হচ্ছে ভার্ব যুক্ত আইএনজি একটা শব্দ, যেটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, ইন্ডিকেট করে, আইডেন্টিফাই করে। হ্যাঁ, চলমান একটা অবস্থা বোঝায়, বাট চলমান বলতে কোনো কন্টিনিউয়াস টেন্স না। হ্যাঁ, বিষয়টা এমন, মনে করেন STEAL, এই যে স্টেল একটা শব্দ আমি লিখলাম, এই শব্দটার বাংলা অর্থ কি কেউ বলতে পারেন? STEAL, স্টেল অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা ভার্ব, এর বাংলা অর্থ কি বলতে পারেন কেউ? এই যে শব্দটা, হ্যাঁ, চুরি করা। চুরি করা, রাইট। স্টেল মানে হচ্ছে চুরি করা, ধন্যবাদ। এখন এই ভার্বটা দিয়ে আমি যদি কয়েকটা বাক্য লিখি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। যে চিরান আর পার্টিসিপলের বিষয়টা একটু যদি এক্সাম্পল দিয়ে বলতেন একটু ভালো হতো। আমি জানি আপনি বলবেন, তারপরে লিখে শোনা যাবে। বলছি, ওয়েট করেন, ধৈর্য ধরেন, সময় দিন, বলছি। কি বলছি দেখেন, হি স্টেলস মানি। আমি যদি এরকম একটা বাক্য লিখি, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করে।
এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করে, হি স্টেলস মানি, সে টাকা চুরি করে। এটা কোন টেন্সের ভিতর যায়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। আমি যদি বলি হি ইজ স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করছে, মানে করিতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার আমি যদি বলি হি হ্যাজ স্টোলেন মানি, এর বাংলা অর্থ হচ্ছে সে টাকা চুরি করেছে, টাকা চুরি করেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি স্টোল মানি, এর মানে হচ্ছে সে টাকা চুরি করেছিল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। চারটা টেন্স বোঝেন। প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি স্টেলস মানি, সে টাকা চুরি করে। হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে। হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। হি স্টোল মানি, সে টাকা চুরি করেছিল, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ আপনারা জানেন যে প্রত্যেকটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, এই স্টিল শব্দটা, স্টিল শব্দটা কি? ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে STOLE, স্টোল। এর পাস্ট পার্টিসিপল বা ভি3 হচ্ছে স্টোলেন। এই ফর্মটা কোন কোন ধরনের সেন্টেন্স গুলোতে বসে? পারফেক্ট টেন্সের সেন্টেন্স গুলোতে, যে সেন্টেন্স গুলোতে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে অক্সিলারি ভার্ব হিসাবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টে এই ভি3 বসে। এছাড়া প্যাসিভের সমস্ত স্ট্রাকচারে কিন্তু আমার এই ভি3টা বসে থাকে। এরপর হচ্ছে আরেকটা ভার্বের ফর্ম কি? STEALING, স্টেলিং, মানে এটা প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম, এটাকে ভি4 বলা হয়। কন্টিনিউয়াস টেন্স গুলোতে বসে, যেমন হি ইজ স্টেলিং, মানে সে টাকা চুরি করিতেছে বা করছে, এটাও আমার একটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এটা। আরেকটা হচ্ছে STEALS, স্টেলস, এটাকে বলে ভি5 বা ভার্বের থার্ড পারসন ফর্ম। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এইটা বসাতে হয়। যেমন আমি যদি বলি আমি টাকা চুরি করি, আই স্টেল মানি, এই প্রথম ফর্মটা বসে। কিন্তু সে টাকা চুরি করে, হি স্টেলস মানি, যেমন এই যে এটা আমি লিখলাম। এখন এই প্রত্যেকটা ভার্বের, রাইট, রোট, রিটেন, রাইটিং, রাইটস, হ্যাঁ, ড্র, ডিউ, ড্রন, ড্রয়িং, ড্রস, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, হ্যাঁ, প্রত্যেকটা ভার্বের এরকম ফর্ম থাকে। ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গান, তাই না? ফর্ম থাকে। তো সেই ফর্মগুলো মেনটেন করা হয় টেন্সের বিভিন্ন স্ট্রাকচার, এবং আমরা সেন্টেন্স তৈরি করি। এখন এই যে সেন্টেন্স গুলো আমরা লিখলাম, এগুলো কিন্তু মানে এগুলোতে যে যে ভার্ব গুলো লিখলাম, এগুলো কিন্তু সব ফাইনাইট ভার্ব, সব প্রিন্সিপাল ভার্ব। এই স্টেলসটাও প্রিন্সিপাল ভার্ব, স্টেলিংটাও প্রিন্সিপাল ভার্ব, স্টোলেনটাও প্রিন্সিপাল ভার্ব, স্টোলটাও প্রিন্সিপাল ভার্ব, সবগুলোই ভার্ব, মেইন ভার্ব। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব আছে কোথাও, কোথাও নেই, মেইন ভার্ব আছে। তো যাই হোক, এগুলো মেইন ভার্ব। কিন্তু দেখেন, এই এই ভার্ব গুলোকে আমি যদি এমন ভাবে লিখি যেখানে অ্যাকশন দেয় না, যেখানে ভার্বের কাজ করে না, দেখা যাচ্ছে জিনিসটা ভার্ব বাট সেটা ভার্ব না, এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি এরকম একটা বাক্য বলি, স্টেলিং ইজ আ ব্যাড হ্যাবিট, স্টেলিং মানি, অর্থাৎ টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, এই যে জায়গাটা, এই যে স্টেলিংটা লিখলাম, এটাকে বলা হয় একটা জেরান্ড। এটা, এই যে স্টেলিং মানি একসঙ্গে এই যে ওয়ার্ডটা, এটাকে বলা হয় একটা নাউন ফ্রেজ বা কম্পাউন্ড নাউন। সো এই যে স্টেলিং, এটা নাউনের কাজ করে, একটা স্থির অবস্থা প্রকাশ করে। জাস্ট টাকা চুরি করা, জাস্ট একটা স্থির একটা অবস্থা, অর্থাৎ এটা অ্যাকশন দিচ্ছে না। যদি অ্যাকশন না দেয়, কাজ না করে, সেটা আমার কখনো ভার্ব হয় না। এই যে হি ইজ স্টেলিং মানি, এটা কিন্তু অ্যাকশন দিচ্ছে, যে সে টাকা চুরি করিতেছে, করতেছে, কাজ করতেছে, অ্যাকশন দিচ্ছে, তাহলে এটা আমার ভার্ব। কিন্তু এটার বাংলা অর্থ হচ্ছে টাকা চুরি করা একটা খারাপ অভ্যাস। এবং এখানে এই ইজটা, এই যে ইজ, এইটা ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই, এটা ভি ভার্বের একটা সেন্টেন্স, এবং এটা কিন্তু জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, নট কন্টিনিউয়াস। বাট উপরের সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এই যে হি ইজ স্টিলিং মানি। আবার দেখি, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, এই সেন্টেন্সটায় দুটো ভার্ব আছে,
কি বলছি, আই স এ বয় স্টেলিং মানি, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আই, সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স। তাহলে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, এটা ফাইনাইট ভার্ব। এবং এটা দেখে আমি ভার্ব চিনতে পারছি, টেন্স আইডেন্টিফাই করতে পারছি, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এখানে আরো একটা ভার্ব আছে, সেটা হচ্ছে স্টেলিং, যেটা সাবজেক্ট থেকে দূরে। চেহারাটা ভার্বের মতো, দেখে মনে হচ্ছে এটা একটা ভার্ব, বাট এটা এখানে কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করতেছে না। এটা দেখে টেন্সের কোন টেন্স সেটা বোঝা যাচ্ছে না। ভার্বের সঙ্গে আইএনজি হলেই কি সেটা কোনো কন্টিনিউয়াস টেন্স হবে? এর আগে কি কোনো অ্যামিজার আছে, ওয়াজ ওয়্যার আছে, শ্যাল বি বা উইল বি আছে? কিছুই নেই। তাহলে এই এই যে জিনিসটা, এই যে স্পেলিংটা, এটা দেখে আমি বুঝতে পারতেছি না যেটা কোনটা, শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা শব্দ এখানে বসছে। তো এই যে শব্দটা বসছে, এটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ। এখন স্টেলিং মানি এটা নাউন, বাট এই স্টেলিংটা এখানেও আমি লিখলাম স্টেলিং মানি, বাট এটা অ্যাজেক্টিভ কেন? পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, যদি চলমান একটা কাজ বোঝায়, চলমান একটা কাজ, বাংলা বাক্যটা কেমন জানেন? আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম। মানে এমন অবস্থায় আমি ছেলেটাকে দেখেছিলাম, তখন সে চুরি করতেছিল, চুরি চুরি করিতেছিল, এখন করতেছে এরকম না। এমন একটা অবস্থায় তাকে আমি দেখেছিলাম, সে আমার কাছে ধরা পড়েছিল যখন সে টাকা চুরি করতেছিল। এরকম একটা প্রোগ্রেসিভ সেন্স যদি মেনটেন করে বা বোঝায়, সেটাকে অ্যাজেক্টিভ বলা হয়, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এই দেখেন, এই যে কোথায় যেন লিখছিলাম, জেরান এই যে, এই যে জেরান ইনফিনিটিভ পার্টিসিপলের কথা বলছি না, যে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। তো জেরানটা কি, আমি তো বললাম যে সাবজেক্টে বা অবজেক্টের দিকে থাকে, নাউনের কাজ করে। আর ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভিয়ন যুক্ত শব্দ। মানে এই যে স্টেলিং মানি ইজ আ ব্যাড হ্যাবিট, এটা এইভাবে না বলে এই ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে টু প্লাস ভিয়ন বসানো যায়, মিনিং এর চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি টু স্টেল মানি, অর্থাৎ এর মানে হচ্ছে টাকা চুরি করা, তারপর কি ইজ আ ব্যাড হ্যাবিট, টু স্টেল মানি ইজ আ ব্যাড হ্যাবিট। আবার আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, আই স এ বয় স্টেলিং মানি না বলে আপনি এটা বলতে পারেন আই স এ বয় টু স্টেল মানি। আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি ইকুয়াল টু ভি টু প্লাস ভি ওয়ান, ঠিক আছে, এটাকে ইনফিনিটিভ বলে। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে, এই যে পার্টিসিপল, এই পার্টিসিপল আবার কিন্তু তিন প্রকার। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই দেখেন এক নাম্বার হচ্ছে, কথাটা বোঝেন, PRESENT, প্রেজেন্ট পার্টিসিপল। আমার দুই নাম্বার হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আর তিন নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট। মনে রাখবেন, পার্টিসিপল দেখছেন এই ভার্ব কতগুলো প্রকারভেদ, কত ক্লাসিফিকেশন, একটা দুইটা না, অনেকগুলো। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এই যে বাক্যটা লিখলাম আই স এ বয় স্টেলিং মানি, এই স্টেলিং শব্দটা মূলত প্রেজেন্ট পার্টিসিপল। মানে পার্টিসিপল প্রেজেন্ট হোক, পাস্ট হোক, পারফেক্ট হোক, অ্যাজ এ পার্ট অফ স্পিচ সবই অ্যাডজেক্টিভ। পার্টিসিপল তো আর কোনো পার্ট অফ স্পিচের নাম না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন আর ভার্ব। এখন এই 8 প্রকারের ভিতরেই আমার রাখতে হবে, আমি যদি বলি এটা কোন পার্ট অফ স্পিচ, এদের ভিতরেই রাখতে হবে। কখনো আর্টিকেল, কখনো ডিটা এ অ্যান্ড দি দেখলে বলবেন যেটা আর্টিকেল অ্যাজ এ পার্ট অফ স্পিচ, না, আর্টিকেল তো কোনো পার্ট অফ স্পিচের নাম না, ডিটারমিনার না। বা এই যে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল না, এগুলো জেরান্ড না, এগুলো কোনো পার্ট অফ স্পিচের নাম না। এগুলো ওদেরই অংশ, ওদেরই ভাই বোন। বাট 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে এই জেরান্ড, ইনফিনিটিভ এগুলো কিছু বলা নেই। তাহলে অ্যাজ এ পার্ট অফ স্পিচ আপনাকে সেইভাবে আইডেন্টিফাই করতে হবে জিনিসটা নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে। তো আমার যে পার্টিসিপল গুলো থাকে, অর্থাৎ এগুলো কিন্তু সব অ্যাডজেক্টিভ। কি বলছি, আমি একটা ছেলেকে টাকা চুরি করতে দেখেছিলাম, আই স এ বয় স্টেলিং মানি, আর টু স্টেল মানি, সরি এটা আমি কেটে দিই, আই স এ বয় স্টেলিং মানি। তাহলে এই স্টেলিংটাকে আমি কি বলছি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাজ এ পার্ট অফ স্পিচ, বা ওইটাকেই বলা হয় মূলত পার্টিসিপল। আবার দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, দ্য পুলিশ caught a thief,
দেখেন এই বাক্যটা আমি কি লিখলাম, পুলিশ চোরটাকে ধরেছিল, পুলিশ একটা চোরকে ধরেছিল চুরি করা টাকা সহ, উইথ স্টোলেন মানি। বাংলাটা কি? চুরি করা টাকা সহ। অর্থাৎ এই যে স্টোলেন শব্দটা, এই শব্দটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহার করি, অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, উইল হ্যাভ প্লাস ভি থ্রি, বা প্যাসিভের স্ট্রাকচারে ব্যবহার করি, সেখানেও অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, ওয়াজ আর প্লাস ভি থ্রি, এরকম অক্সিলারি ভার্বের পরে কিন্তু এই ভি থ্রি ফর্মটা হয়, স্টোলেন, যখন আমরা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বা টেন্সের স্ট্রাকচারে নেই। বাট এইখানে কিন্তু জাস্ট এই স্টোলেন শব্দটা, অর্থাৎ ভার্বের এই যে 3 নাম্বার ফর্ম ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা একা একা বসতেছে, কোনো টেন্স মেনটেন করতেছে না। ভার্বের একটা ফর্ম যার আগে কোনো হ্যাভ হ্যাজ হ্যাড কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, এটা দেখে ভার্বের 3 নাম্বার ফর্ম দেখে বোঝা যাচ্ছে না কোন টেন্স, অর্থাৎ জাস্ট একটা ওয়ার্ড হিসাবে আছে এখানে। তো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাকে বলা হয় অ্যাজেক্টিভ, এই মানিকে মডিফাই করছে। আমি পুলিশ একটা চোরকে ধরেছিল চুরি করা টাকা সহ, উইথ স্টোলেন মানি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব যুক্ত আইএনজি শব্দ, ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল যেটাও অ্যাডজেক্টিভের কাজ করে। আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলটা কি জানেন? পারফেক্ট পার্টিসিপল বলতে মূলত হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত শব্দকে পারফেক্ট পার্টিসিপল বলে। হ্যাভিং প্লাস ভি থ্রি, যেমন হ্যাভিং স্টোলেন মানি। আমি যদি এরকম একটা বাক্য লিখি, হ্যাভিং স্টোলেন মানি, অর্থাৎ টাকা চুরি করেই, বাংলা অর্থটা এরকম, টাকা চুরি করেই, হ্যাভিং স্টোলেন মানি, টাকা চুরি করেই, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো, চোরটা দৌড় দিল, পালালো। হ্যাভিং স্টোলেন মানি, টাকা চুরি করেই, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটা দৌড়ে পালালো। তো এই যে হ্যাভিং প্লাস ভি থ্রি যুক্ত শব্দটা, একটা ফ্রেজাল ওয়ার্ড, এটাকে বলা হয় মূলত পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। সো এই হচ্ছে আমার মেইন বিষয়। অর্থাৎ আমরা যেটা বলি সেটা হচ্ছে জেরান ইনফিনিটিভ পার্টিসিপল কি, আবার ভার্ব কি, আবার অ্যাডজেক্টিভ কি, আবার নাউন কি, বিষয়টা কি, আমাকে এটা আগে বুঝতে হবে। আমরা যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করি, প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। অ্যাজ এ পার্ট অফ স্পিচ পৃথিবীর সমস্ত ওয়ার্ডই নাউন। যখন আমি অন্যান্য পার্ট অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করব, তার অবস্থান এবং ডেফিনেশনটা দেখব, যদি দেখি কোনো শব্দ ভার্বের পরে সাবজেক্টের পরে বসতেছে, অ্যাকশন দিচ্ছে, তাহলে সেটা ভার্ব। কিন্তু যদি দেখি চেহারাটা আপনার মনে হচ্ছে জিনিসটা ভার্ব, যেমন মনে করেন এরকম একটা কথা আপনাদেরকে আমি বলছিলাম, ফর এক্সাম্পল টক, এই টক মানে কথা বলা। আমি যদি আপনাকে বলি এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি বলবেন ভার্ব। ফর এক্সাম্পল, আই টক উইথ হিম, আমি তার সাথে কথা বলি। কিন্তু আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আমি চেঞ্জ করব না, যেমন স্টেল থেকে স্টেলিং বলে বলছি এটা নাউন, এরকম ভাবে চেঞ্জও করব না। আমি তো এরকম একটা কথা বলি যে আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এখানে হ্যাভটা মেইন ভার্ব, এই টকটা কিন্তু জাস্ট একটা নাউন, জাস্ট একটা নাউন, একটা স্থির অবস্থা প্রকাশ পাচ্ছে, কোনো অ্যাকশন দিচ্ছে না, কাজ করা বোঝাচ্ছে না, জাস্ট আমার তার সাথে একটা কথা আছে। তো যদি কাজ করা না বোঝায়, যদি অ্যাকশন না দেয়, যদি সাবজেক্টের পরে না থাকে, যদি দেখে টেন্স বলতে না পারি, ধরতে না পারি, সেটা তো আমার ভার্ব হবে না। কিন্তু এই শব্দটা কিন্তু ভার্ব, আমি তার সাথে কথা বলি, আই এম টকিং, আমি কথা বলছি, আই হ্যাভ টকড, আমি কথা বলেছি। কিন্তু আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে, জাস্ট একটা কথা, স্থির একটা ভাব, সেটা কিন্তু একটা নাউন। এটা অ্যাজ এ ওয়ার্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ একটা নাউন। সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এই পার্ট অফ স্পিচ গুলো চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিংটা যারা বুঝতে পারবে, যারা নিতে পারবে,
তারা দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবে। যে যত ভালো পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবেন আপনারা, তত বেশি যখন আপনি ইংলিশে একটা প্যাসেজ রিড আউট করবেন, রিডিং করবেন, অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল থটটা বুঝতে পারবেন। একটা সেন্টেন্সে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোনটার পর কোনটা বসে, এই জিনিসটা খুব সহজে, খুব ভালোভাবে ধরতে পারবেন, যেটা দরকার ইংরেজি ভাষাটাকে ডেভেলপ করার জন্য। তাহলে হি ইজ স্টেলিং মানি, সে টাকা চুরি করছে, এই স্টেলিং শব্দটা কিন্তু ভার্ব। হি হ্যাজ স্টোলেন মানি, এই স্টোলেন শব্দটাও ভার্ব, হ্যাঁ মেইন ভার্ব। কিন্তু স্টেলিং মানি ইজ আ ব্যাড ব্যাড হ্যাবিট, এইগুলো কিন্তু ভার্ব না, এগুলো নন ফাইনাইট ভার্ব। চেহারাটা ভার্ব, কিন্তু এটা কি এখানে জেরান্ড বা নাউনের কাজ করছে। আবার আই স এ বয় স্টেলিং মানি, এটা কি এখানে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্য পুলিশ কট আ থিপ উইথ স্টোলেন মানি, এটা কি পার্টিসিপল মানে পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাভিং স্টোলেন মানি দ্য থিপ রান অ্যাওয়ে, এটা কি, এটাও ভার্বের পাস্ট মানে পারফেক্ট পার্টিসিপল, অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে এই যে জেরান্ট, ইনফিনিটিভটা সহজ, টু প্লাস বিয়ন, টু প্লাস বিয়ন করতে বলতে লিখতে চলতে এগুলো বসে। তো জেরান্ড আর আহ ইসের ওটাকে কি বলে পার্টিসিপলের আমি আরো কয়েকটা উদাহরণ একটু আপনাদেরকে দিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি বলি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই ওয়াকিং শব্দটা কি, একটা জেরান্ড, অর্থাৎ হাঁটা একটা ভালো ব্যায়াম, এটা একটা জেরান্ড। কিন্তু আমি যদি বলি হি ইজ ওয়াকিং অন দা রোড, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, সে একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হি ইজ ওয়াকিং অন দা রোড, সে রাস্তা দিয়ে হাঁটতেছে। এই ওয়াকিংটা কিন্তু ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা কিন্তু নন ফাইনাইট না, বাট এই উপরের ওয়াকিংটা নন ফাইনাইট ভার্ব। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট পরেরটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ওয়াকিং দিয়ে অ্যাকশন দেওয়া বোঝাচ্ছে যে সে হাঁটিতেছে রাস্তা দিয়ে। আবার যদি এরকম একটা সেন্টেন্স বলি, আই স এ বয়, আই স এ বয় ওয়াকিং অন দা রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এই প্রথম ওয়াকিংটা নাউন, পরের ওয়াকিংটা ভার্ব, আর পরের ওয়াকিংটা অ্যাডজেক্টিভ। তিনটা সেন্টেন্সে একই ওয়ার্ড, একই স্পেলিং, বাট তিনটা জায়গায় বসার কারণে, অর্থাৎ ওয়ার্ডার চেঞ্জ হওয়ার কারণে আমার সেন্টেন্সের কিন্তু অর্থের চেঞ্জ হয়ে গেছে। আবারও বলছি, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তা দিয়ে হাঁটতেছে। আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে রিডিং, সরি, রিডিং ইজ আ গুড হ্যাবিট, অর্থাৎ পড়া একটা ভালো অভ্যাস। সেই রিডিং শব্দটা কি, রিডিং শব্দটা হচ্ছে একটা জেরান্ড। কিন্তু আমি যদি বলি যে আই স হিম রিডিং বুক, আমি তাকে বই পড়তে দেখেছিলাম, আই স হিম রিডিং বুক, এই রিডিং শব্দটা হচ্ছে বুককে মডিফাই করে, আই স হিম রিডিং বুক। তো এই রিডিং শব্দটাকে আমরা পার্টিসিপল বলি, অ্যাজ এ পার্ট অফ স্পিচ সেটা অ্যাডজেক্টিভ হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে চলমান একটা কাজকে বোঝায়। আবার যেটা বললাম, আমার যে এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যেটা নাউন হয়, সেটাতে শুধু শুরুতেই বসে এরকম না, এই শেষের দিকেও কিন্তু বসে। যেমন আমি যদি বলি যে মাই মাই প্রফেশন, অর্থাৎ আমার পেশা, ইজ টিচিং। আমি যদি বলি আই এম টিচিং, আমি শেখাচ্ছি, আমি শিখাচ্ছি। এখন আমি যদি এরকম একটা কথা বলি, সেটা ভার্ব, আই এম টিচিং, টিচিংটা ভার্ব, বাট মাই প্রফেশন ইজ টিচিং, আমার পেশা হচ্ছে শিক্ষকতা। এই টিচিং শব্দের বাংলা অর্থ কি, শিক্ষকতা করা। সো এই টিচিং শব্দটা কিন্তু নাউন, অর্থাৎ এটা হচ্ছে জেরান্ড, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা কিন্তু নাউন। অর্থাৎ নাউন কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টে বা ভার্বের পর এক্সটেনশনে নাউন বসে। আর অ্যাডজেক্টিভের কাজটা মূলত কি, অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে অন্য আরেকটা নাউনকে মডিফাই করা। ভার্ব প্লাস আইন যুক্ত শব্দ অন্য আরেকটা নাউনকে মডিফাই করা এবং একটা চলমান অবস্থা বোঝায়। যেমন মনে করেন আপনি একটা ট্রেনের টিকিট কাটছেন, ট্রেনে উঠবেন, এখন আপনি জাস্ট টাইমে পৌঁছাতে পারেননি, ট্রেনটা প্রায় ছেড়ে দিবে, কেবল ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে চলা শুরু করছে, আপনি তখনই এসে পৌঁছাইছেন স্টেশনে, এবং ওই চলন্ত ট্রেনে দৌড়াই গিয়ে উঠতে যাচ্ছেন, দৌড়াই গিয়ে আপনি উঠতেছেন। এখন একজন আপনাকে নিষেধ করছে, এই চলন্ত ট্রেনে এইভাবে উঠো না, অ্যাক্সিডেন্ট করবে। তো চলন্ত ট্রেনে উঠো না, ইংলিশটা কেমন জানেন, দেখেন, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, রানিং ট্রেন, অর্থাৎ
এমন একটা অবস্থা যে অবস্থায় ট্রেনটা চলতেছিল, সেই ট্রেনটাতে উঠো না। So, এই রানিং শব্দটা ট্রেনকে মডিফাই করে। সো এই শব্দটা হচ্ছে ভার্ব প্লাস আইএন যুক্ত শব্দ, বাট এটা কোনো টেন্স না, এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট গেট, ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন। সেই রানিং শব্দটা আসছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যখন অ্যাডজেক্টিভ হবে, একটা চলমান অবস্থা বোঝায় এবং তারপরে একটা নাউন থাকে, সে অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। কিন্তু যদি জেরান্ড হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ দেখা যাচ্ছে ভার্বের মতো, যদি সেটা জেরান্ড হয় বা যদি সেটা পার্ট অফ স্পিচ হিসেবে নাউন হয়, তাহলে সেটা স্থির একটা অবস্থা প্রকাশ করে এবং সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্টের স্থানে বা একদম শেষে বসে অবজেক্টের স্থানে, সেটা কাউকে মডিফাই করে না, স্থির একটা ভাব প্রকাশ করে। কেউ কি একটুও কনসেপ্ট পেয়েছেন বা কোনো ধারণা পেয়েছেন জায়গাটা সম্পর্কে, জিনিসটা সম্পর্কে? হ্যাঁ, বোঝেন কিছু যতটুকু বললাম? পেয়েছি। পার্টিসিপলটা যদি আর একটা বার একটু বলবেন, মানে জিরানটা বুঝছি, পার্টিসিপলটা। বলছি। তো দেখেন, জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নিতে পারবেন ক্লাস রেকর্ডটা বারবার দেখবেন, আমি রেকর্ডটা দ্রুত পাঠিয়ে দিব আপনাদের, রেকর্ডটা বারবার দেখবেন। কারণ এটা রেকর্ড দেখা কাজ, এখানে তো পিডিএফ ফাইল তেমন কিছু না, তো এটা তো আমি লিখে লিখে করালাম। এটা মানে ভার্বের এই জায়গাটা বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট, এটা যখন প্র্যাকটিক্যাল জায়গায় আমরা আসবো, যখন স্পিকিং প্র্যাকটিস করাবো, তখন হয়তো আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন। মানে পার্টিসিপল জিনিসটা, একজন বলছেন না, পার্টিসিপল জিনিসটা বুঝতে গেলে অ্যাজেক্টিভের অবস্থাটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। একটা সেন্টেন্সে অ্যাজেক্টিভের অবস্থানটা কোথায় এটা আমাকে বুঝতে হবে। অ্যাজেক্টিভ হচ্ছে এমন কোনো জায়গায় বসে যেটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, আরেকটা নাউনকে মডিফাই করে। এখন এই পার্টিসিপল যে শুধু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ এরকম না, কিন্তু আমি কিন্তু আপনাদের বলছি পার্টিসিপল তিন প্রকার। ভার্বের 3 নম্বর ফর্ম অফ পার্টিসিপল: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা কি বললাম, পারফেক্ট পার্টিসিপল। মনে করেন আহ আপনার মোবাইল নেই, এখন আপনার আব্বু বা আপনার আম্মু একটা মোবাইল ইউজ করে, এখন আপনি তাদের প্রচুর জ্বালাতন করছেন যে আমাকে একটা ফোন কিনে দাও, আমাকে একটা ফোন কিনে দাও। তো তাদের ব্যবহৃত ফোনটা আপনাকে দিচ্ছে, এখন সেই ফোনটা একটু ভেঙে গেছে, একটু গ্লাসটা ফেটে গেছে, ওটা আপনি নিবেন না, আপনি নতুন ফোন কিনতে চাচ্ছেন। তো আপনি আপনার আব্বুকে বলছেন, প্র্যাকটিক্যালি বলছেন, রিয়েল লাইফের সঙ্গে অ্যাডাপ্ট করেন। আপনি আপনার আব্বুকে বলছেন, না না আমি এই ভাঙা মোবাইলটা নিব না, আমি এটা নিতে চাই না। আপনি এইভাবে তাকে কথাটা বলছেন, আই ডোন্ট ওয়ান্ট টু গেট। গেট মানে কি, পাওয়া, বা হ্যাভ এর ব্যবহার করতে পারেন, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ, আই ডোন্ট ওয়ান্ট টু গেট দিস ব্রোকেন মোবাইল। আমি এই ভাঙা মোবাইলটা নিব না, আই ডোন্ট ওয়ান্ট টু গেট দিস ব্রোকেন মোবাইল। সেই ব্রোকেন শব্দটা কার থেকে আছে? ব্রেক, ব্রোক, ব্রোকেন, অর্থাৎ এটা হচ্ছে ব্রেক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এটা কি এখানে কোনো টেন্স মেনটেন করছে? এর আগে কোনো হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে বা অন্য কোনো অক্সিলারি ভার্ব আছে? নেই। জাস্ট ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম একা একা সেন্টেন্সে বসতেছে। ভার্বের পাস্ট ফর্মটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, ভি টু, অন্য কোথাও না। আর পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা ভি 3, সেটা পারফেক্ট টেন্স গুলোতে বসে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বা প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে বসে। এটা সেই ফর্ম ভি 3। অর্থাৎ এটা যদি অ্যাজ এ ভার্ব হিসেবে কোথাও বসে, এর আগে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, বাট এখানে তা নেই। এখন যেহেতু নেই, সেটা অ্যাজ এ ওয়ার্ড, অ্যাজ এ ওয়ার্ড যেহেতু সেটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করছে, সেটা কি, মোবাইলকে। ব্রোকেন শব্দটা মোবাইলকে মডিফাই করছে, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডজেক্টিভের কাজ করে এখানে। এটা হচ্ছে মেইন বিষয়। তো এই জায়গাটাতে আপনি বোঝার চেষ্টা করেন যে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি বললাম, ফ্রেজাল ওয়ার্ড, ওই হ্যাভিং প্লাস ভি 3। মানে প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল ও পাস্ট পার্টিসিপল, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এগুলো আমার সবই অ্যাজ এ পার্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ। যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল গুলোর কথা একটু বলি আর কিছু উদাহরণ যদি আপনাদের দেই, যেমন আই স আ ওয়াকিং ম্যান,
টকিং ম্যান, অর্থাৎ আমি একটা হাঁটন্ত মানুষকে দেখেছিলাম। হাঁটন্ত বলতে মানে যে লোকটা, যে মানুষটা হাঁটতে ছিল, সেরকম একটা মানুষকে আমি দেখেছিলাম। হাঁট হাঁটতে ছিল, হাঁটা অবস্থায় একটা মানুষকে আমি দেখেছিলাম। আই উই নোটিসড আ টকিং গল, আম বা উই নোটিস আ টকিং ডল। আমরা একটা কথা বলা পুতুলকে দেখেছিলাম। এমন একটা পুতুলকে দেখেছিলাম যে কথা বলতেছিল। ওই ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা আছে না, সেটা ওই অন করে দিলে কথা বলতে থাকে, বিভিন্ন গান বাজনা হতে থাকে। তো মনে করেন একটা পুতুল যে কথা বলে। সো আমি বলছি যে একটা কথা বলা পুতুলকে দেখেছিলাম যে কথা বলতেছিল। তার মানে এই টকিংটা ডলকে মডিফাই করে, অকিংটা ম্যানকে মডিফাই করে। এগুলো হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এইগুলো অ্যাজেক্টিভ। কেউ কি আমার কথা বুঝতে পেরেছেন? পার্টিসিপল জিনিসটা কি, প্রেজেন্ট পার্টিসিপলটা কি, যেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করে এরা অন্য আরেকটা নাউনকে মডিফাই করে। আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যেটা জেরান্ড, সেটা সাবজেক্টের স্থানে বসে স্থির অবস্থায় থাকে। সাবজেক্টের স্থানে বসে স্থির অবস্থায় থাকে, বা অবজেক্টে বসলেও এই ওয়ার্ডগুলো কাউকে মডিফাই করে না। এই ওয়ার্ডগুলো কাউকে মডিফাই করে না। এই হচ্ছে আমার মূলত, এটাকে আমরা মূলত বলি, কি বললাম ভুলে গেছি, ব্রেনে কাজ করে না, যেটা মডিফাই করে না, এটাকে আমরা বলি নাউন বা জেরান্ড, অবজেক্টে থাকলো। এটা হচ্ছে বিষয়। এখন এইগুলো ছাড়াও আমাদের আরো কিছু ভার্ব আছে, যেমন লিঙ্কিং ভার্ব বা কপিউলেটিভ ভার্ব, হ্যাঁ, বা ফ্যাক্টিটিভ ভার্ব। এই সমস্ত ভার্ব গুলো নিয়ে আমি একদিন আপনাদের ডিটেলস আলোচনা করব। ইভেন যখন অ্যাডভান্স গ্রামার পড়াবো, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আলোচনা করব, তখন এই ভার্ব গুলো নিয়ে কথা বলবো। আমি একটু বলি আপনাদের, আজকে যে জিনিসগুলো দেখালাম এই ক্লাসটা একটু হার্ড, একটু কঠিন, হয়তো সবার নিতে একটু কষ্ট হয়েছে, বাট এই যে আলোচনাটুকু করলাম আমি, মনে রাখবেন এই আলোচনাটুকু অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি দরকারি। এই পিডিএফ ফাইলটা আমি পাঠিয়ে দিব। পাঠালে আপনারা নিজেরা এটা একটু প্র্যাকটিস করবেন এবং ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। আপনাদের আর কোনো কঠিন গ্রামার ক্লাস করতে হবে না। এর পরের যে ক্লাসটা, নেক্সট ক্লাস, আমি প্রেপোজিশনটাকে একটু ভালোভাবে বুঝাবো। আমাকে আর একটা দিন টাইম দিতে হবে। প্রেপোজিশনটাকে একটু ভালোভাবে বোঝানোর পর, পড়ানোর পর, আমি প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতর চলে যাব। কারণ আপনারা অনেকেই যারা আমার এই কোর্সে ভর্তি হয়েছেন বা আসছেন, একটা মেইন ইচ্ছা বা ডিজায়ার ড্রিম, একটা বড় স্বপ্ন, একটু ইংলিশে কথা বলা শিখবেন, স্পিকিং শিখবেন। তো আমি চাচ্ছি সবার আগে সেইটাকেই ইমপ্রুভ করা, স্পিকিংটাকে ডেভেলপ করা। আপনারা যাতে ইংলিশে কথা বলতে পারেন, স্পিকিং করতে পারেন, সেই জায়গাটা যাতে ভালোভাবে ডেভেলপ হয়, সেইটার চেষ্টা আমি আগে করব। অর্থাৎ ওই জায়গায় আপনাদের একটা কনফিডেন্ট আমি এনে দিতে চাই। আপনারা যাতে করে আত্মবিশ্বাসী হন যে না, আমি এখন ইংলিশে কথা বলতে পারি, ওই স্যার শিখাইছে, ওই স্যার পড়াইছে। তো এইটা যদি আপনারা পারেন, তারপরে আপনারা কে কি করলেন আমার দেখার বিষয় না, তারপরে অ্যাডভান্স গ্রামার আমি পড়াবো। এই কোর্সের ভিতরে যে ক্লাস আমি পড়াবো, যদি আপনারা মনে করেন আমি এটা শিখবো, আমি আর আরো ভালোভাবে ইংরেজি শেখা দরকার, অ্যাডভান্স গ্রামার রাইটিং, তারা শিখবেন। যদি কেউ মনে করেন যে আমার এই স্পিকিং টুকু কমপ্লিট করলে হয়ে যাচ্ছে, আর দরকার নেই, তারা, তাদের দরকার নেই। বিশেষ করে যারা তেমন লেখাপড়া জানেন না, যারা বাইরের কান্ট্রিতে থাকেন, মানে মিডল ইস্টের কান্ট্রিতে থাকেন, এখানে অনেকে এরকম ভর্তি হয়েছে, শুধু স্পিকিংটা করতে চান। তো তারা কেন কষ্ট করে এত গ্রামার দেখবেন? এই জন্য আমি গ্রামারটা পরে দেখাবো। এই যে গ্রামার গুলো দেখাচ্ছি বা যে আলোচনাটা আমি এখন করছি আপনাদের সামনে, বা নেক্সট ক্লাসে বলছি যে প্রেপোজিশন নিয়ে আলোচনা করব, এই আলোচনাটুকু শুধু, মানে এগুলো একদমই কম্পালসারি থিংস। এইটুকু যদি আমি না করি, তাহলে অন্তত স্পোকেন শেখা যায় না, স্পোকেন ইংলিশের ভিতর মুভ করা যায় না। তো এই জন্য আমি চিন্তা করেছি এটা আমি আরেকটা ক্লাস নিব একটু প্রেপোজিশনের উপর। এরপর আর যে পার্ট অফ স্পিচ আছে আপনাদের, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো রাইটিং এ দরকার হয়, স্পিকিং এগুলো এরকম দরকার হবে না। তো এই, এরপর আরেকটা ক্লাস করেই আমরা ডিরেক্টলি স্পোকেনের রুলস রেগুলেশন, স্ট্রাকচার, প্রেজেন্টেশন দেওয়া, স্পিকিং করা, কনভারসেশন সলভ করা, এই জায়গাগুলোতে আমরা যাব। অর্থাৎ স্পিকিং এ আপনাদের একটা কনফিডেন্ট এনে দিব। স্পিকিংটা ডেভেলপ যখন করতে পারবেন, তারপরে আমরা রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের দিকে, ট্রান্সলেশনের দিকে, এগুলোর দিকে আমরা মুভ করব। ঠিক আছে, জাস্ট আরেকটা ক্লাস একটু ধৈর্য ধরবেন, ওয়েট করবেন, তারপর থেকে দেখবেন আপনাদের ভালো লাগবে, যদি এই ক্লাসগুলো কঠিন লাগে। ঠিক আছে।
এটা হচ্ছে মেইন কথা। আমরা আগামী পরশু দিনের ক্লাস থেকে মেইন স্পোকেন ক্লাস শুরু করবো, ফার্স্ট থেকে একদম প্রথম থেকে। সেই পর্যন্ত সবার একটু ওয়েট করতে হবে। এই যে ক্লাস নিলাম এগুলো একটু দেখে ফেলবেন, রিভাইজ দিবেন যাদের দরকার হবে। আর যতটুকু আলোচনা করলাম পারলে আরেকবার শোনার চেষ্টা করবেন। আর প্রেপোজিশনের উপর একটা ক্লাস নিয়ে স্পোকেন ক্লাস যখন শুরু করব, এই ক্লাসগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ হবে। আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের কোশ্চেনের অ্যান্সার নিব, আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিব, স্পিকিং টেস্ট আপনারা দিবেন আমার সামনে, ভুল হলে আমি সলভ করে দিব। যেটা আপনারা চেয়েছিলেন আমার এই কোর্সটা যে জন্য ডেভেলপ করা, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন, সেটা আপনারা পাবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার। ওকে। স্যার এই রেকর্ড ভিডিওটা একটু একটু আর্লি পাঠিয়ে দিলে বা হ্যাঁ, আমি এটা তাড়াতাড়ি পাঠিয়ে দিব। আমি আমি এখনই আপলোড করে দিচ্ছি, সমস্যা নেই। আমি তাড়াতাড়ি আপনাদেরকে রেকর্ডটা পাঠিয়ে দিব যাতে করে আপনারা দেখার সময় পান। আমি গত ক্লাসটা আমি দেরিতে দিয়ে ফেলছি, আজকে বিকালের দিকে দিয়েছি, ওটা হয়তো আপনারা দেখতে পারেননি। তো ওইটা দেখে ফেলবেন। দেখেন, আমাদের শুধু ক্লাস করে চলে গেলে তো হবে না, আমাদের জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট না করে শুধু সামনে এগোলে তো হবে না। আমি তো আমার কোর্স আমার টাইমে শেষ করে ফেলতে পারবো, কিন্তু আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? তো আপনারা যাতে শিখতে পারেন সেই চেষ্টাটাই সবসময় থাকবে। একটু রেকর্ড ক্লাসগুলো দেখে ফেলেন, আর আমি এটা আর্লি দিয়ে দিব। আর যেটা বললাম, যদি এই ক্লাসটা কঠিন লাগে, আসলে কঠিন বিষয় হার্ড থিংস গুলো আমার পড়াতেও ইচ্ছে করে না, বাট এগুলো রেখে স্কিপ করে বাদ দিয়ে সামনের দিকে এগোনো যায় না। আমি স্পোকেনে যাই পড়াই না কেন, এই সমস্ত বিষয়গুলো আলোচনায় থাকবে। তখন আমি যখন সেগুলো নিয়ে আলোচনা করব, তখন আমি মনের ভিতরে একটা শান্তি পাবো যে না, এই বিষয়গুলো ওদেরকে আমি বলেছিলাম। যারা দেখেছেন তারা পারবেন অবশ্যই। হ্যাঁ, কিন্তু এগুলো না শিখায় আমি ডিরেক্টলি স্পোকেনে যাওয়াটা পসিবল হয় না। এরপর যেটা বলছি, প্রেপোজিশনের উপর আরেকটা ক্লাস নিয়ে আমরা স্পোকেনের ভিতর মুভ করবো। ঠিক আছে? তো ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক করেন, জানায়েন। আর আপনাদের একটা কনভারসেশন গ্রুপ আমি করতে চাইছিলাম, আজকে সময় পাইনি আমার অফিসিয়াল কিছু ব্যস্ততার জন্য, কিছু কাজের জন্য। তো আমি সেটা করে দিব আপনাদের। তো এগুলো একটু দেখে ফেলেন আগে, ঠিক আছে? একটু দেখে